হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং খুব সুন্দরভাবে পড়াশোনা করছো। আজকে আমাদের থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে আমাদের টপিক কি আছে। ভারতের সংবিধান, সংবিধানের পার্ট 5 নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেখানে রাষ্ট্রপতি এবং তার কাজ সম্পর্কে আমরা আজ ওয়াকিবহাল হব। তাহলে চলো শুরু করি। এই ভিডিওটা তোমাদের সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে, তাই খুব যত্ন করে এবং মনোযোগ সহকারে তোমরা দেখবে। দেখো, রাষ্ট্রপতি ধারা শুরু হচ্ছে অনুচ্ছেদ 52 থেকে রাষ্ট্রপতি সম্পর্কে বলা শুরু হচ্ছে রাষ্ট্রপতি কি এবং তার কাজগুলো কি কি। ধারা 52তে বলা হয়েছে রাষ্ট্রপতি হবে দেশে আনুষ্ঠানিক প্রধান, অর্থাৎ তিনি হবেন নামমাত্র প্রধান, অর্থাৎ তার নামে সবকিছু হবে, তিনি কিন্তু কার্যকর্তা নন, তার নামে সবকিছু কাজ ঘটবে। এই রাষ্ট্রপতি পদটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে, অর্থাৎ ব্রিটেনের রাজাকে যে ভূমিকায় দেখা যায় আমাদের রাষ্ট্রপতিকেও সেই ভূমিকায় দেখা যায়। ওকে, এবার দেখো ধারা 53তে এখানে বলা আছে রাষ্ট্রপতি এক্সিকিউটিভ পাওয়ার। রাষ্ট্রপতির যদি একটা শাসন ব্যবস্থাকে আমরা তিনটি ভাগে ভাগ করি, প্রথম ভাগে কি দেখতে পাবো না এক্সিকিউটিভ, দ্বিতীয় ভাগে আইনসভা বা লেজিসলেটিভ, থার্ড জুডিশিয়ারি। এই তিনটে স্তম্ভ। তা যখন কোনো আইনসভা কোনো আইন তৈরি করে সেই আইনটাকে মানুষের কাছে পৌঁছে দেয় কে? এক্সিকিউটিভরা। আর এক্সিকিউটিভদের হেড কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির নামে সমস্ত কিছু ঘটবে, তিনি সই করলে সেই কাজ এগোবে। যদি যুদ্ধ লাগে কার নামে হবে যুদ্ধটা? রাষ্ট্রপতির নামে। যদি কোনো চুক্তি হয় এক দেশের সঙ্গে অন্য দেশের, ভারতের সঙ্গে যদি ধরো ভারতের সঙ্গে চুক্তি হচ্ছে আমেরিকার, কার নামে চুক্তি হবে? রাষ্ট্রপতির নামে চুক্তি হবে। ঠিক আছে, তাহলে ধারা 53তে বলছে রাষ্ট্রপতি এক্সিকিউটিভ পাওয়ারের কথা এখানে বলা হয়েছে। 54তে বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। দেখো, আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্বাচনে আমরা আপামর জনসাধারণ অংশগ্রহণ করি, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে কি আমরা কোন ভোট দিয়েছি? না, কিন্তু আমরা যাদেরকে নির্বাচিত করেছি সেই সমস্ত মানুষেরা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। এখন প্রশ্ন, সেই সকল মানুষ কারা? দেখো, এখানে আছে বিধানসভার সকল নির্বাচিত সদস্য। এরপর কি আছে? লোকসভা, মানে আমাদের নিম্নকক্ষ, সেই লোকসভার সকল নির্বাচিত সদস্য, রাজ্যসভার সকল নির্বাচিত সদস্য, এরা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু প্রশ্ন আসে রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করে না? কারা? না, লোকসভাতে 2 জন যাদেরকে রাষ্ট্রপতি মনোনীত করে, এবং রাজ্যসভাতে কজন? 12 জন। এর অর্থাৎ টোটাল 14 জন ওই আমাদের আপার হাউস এবং লোয়ার হাউসের ব্যক্তিরা কিন্তু এখানে সদস্যরা কিন্তু অংশগ্রহণ করে না। এছাড়া প্রতিটি রাজ্যের যেখানে বিধান পরিষদ রয়েছে সেই বিধান পরিষদের সদস্যরা কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে না। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করে না এটা আমরা বুঝলাম। এবার দেখো 55 তো এখানে ওটাই বলা আছে যে কোন ভোটের যে দাম, অর্থাৎ যেটা কাউন্ট করা হয়, একটা ভোটের একটা মূল্য আছে, সেটা কিন্তু অর্থাৎ ম্যানারটা কি, রাষ্ট্রপতি কোন ম্যানারে নির্বাচিত হবে, এটা কিন্তু ধারা 55তে বলা হয়েছে। এবার দেখো 56তে কি বলা আছে কি রাষ্ট্রপতির সময়কাল অর্থাৎ মেয়াদকাল, একজন রাষ্ট্রপতি তার আসনে তিনি কতদিন থাকবেন এটা বলা হয়েছে ধারা 56তে। কতদিন? দেখো বলা আছে 5 বছর কিন্তু তার স্থায়িত্বকাল, অর্থাৎ তার প্রতিটা টার্ম হবে ক বছরের? 5 বছরের। এক্ষেত্রে যদি আমি আমেরিকার সঙ্গে একটা পার্থক্য করি তাহলে কি দেখবো এখানে? আমেরিকাতে কদিন হয়? আমেরিকাতে হয়, অর্থাৎ আমেরিকাতে 4 বছর একজন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকেন, সেখানে ইন্ডিয়াতে 5 বছর কিন্তু ক্ষমতায় থাকে। 57তে কি বলা হচ্ছে? একজন রাষ্ট্রপতি একাধিকবার নির্বাচিত হতে পারে ভারতীয় সংবিধান অনুযায়ী, কিন্তু এক্ষেত্রে মনে রাখবে ভারতবর্ষের প্রেক্ষাপটে বিচার করলে একজন রাষ্ট্রপতি একাধিকবার এবং তার আজীবন পর্যন্ত কিন্তু তিনি নির্বাচিত হতে পারেন কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। যেমন রাজেন্দ্র প্রসাদ, তিনি পরপর 2 টার্মে কিন্তু আমাদের রাষ্ট্রপতি থেকেছেন। কিন্তু যদি এটাই আবার আমেরিকা, যেটা বিশ্বের সব থেকে নতুন, যেটা একদম সাংবিধানিক যেটা আছে, সব থেকে পুরনো গণতন্ত্র, সেই ইউএসএ তে কিন্তু একজন রাষ্ট্রপতি মাত্র 2টো টার্মে তিনি কিন্তু তার কার্যকাল থাকে। এটা অসীম, ঠিক আছে, এটা অসীম ধরছি আমি, অসীম সময়কাল ধরে তিনি থাকতে পারেন, একাধিকবার থাকতে পারেন। কিন্তু আমেরিকাতে কবার? আমেরিকাতে কিন্তু 2 টার্মে কিন্তু তিনি কিন্তু থাকতে পারেন। যেমন দেখো বারাক ওবামা,
জর্জ ডব্লিউ বুশ, এরা পরপর দুবার থেকেছে, তারপর কিন্তু তিনি আর কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এটা একটা একটা ডেভেলপ দেশে কিন্তু একটা নিদর্শন। রাজনীতিটাকে ব্যবসা হওয়া আটকাতে গেলে এরকম কিছু থাকা দরকার ছিল আমাদের সংবিধানেও। অনুচ্ছেদ 58 কি বলা আছে না, রাষ্ট্রপতির যোগ্যতা, অর্থাৎ একজন রাষ্ট্রপতি যোগ্যতা কি কি থাকলে তবে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন, এটা বলা হচ্ছে কোথায়, ধারা 58-তে। যোগ্যতা কি কি লাগবে, তাকে অবশ্যই একজন কি হতে হবে, একজন নাগরিক হতে হবে ভারতবর্ষের। তার বয়স কত হতে হবে, তার বয়স হতে হবে 35 বছর হতে হবে। তিনি লোকসভায় সদস্য হওয়ার জন্য তার সকল প্রকার যোগ্যতা থাকতে হবে, তিনি হবেন না কিন্তু তার যোগ্যতা থাকতে হবে লোকসভার একজন সদস্য হবার জন্য। এই তিনটে কিন্তু পয়েন্ট এখানে বলা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ তার যোগ্যতার কথা বলা হয়েছে। পরেরটা কি আছে দেখো, ধারা 59-এ 59-এ কি বলা আছে, রাষ্ট্রপতির শর্ত। শর্তটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে কি কি শর্ত তাকে পালন করতে হবে ওই পদটা থাকার জন্য। তাকে দেখো, তাকে অবশ্যই একজন সুস্থ স্বাভাবিক নাগরিক হতে হবে, তাকে তিনি পাগল হলে হবে না, তার ব্রেনের ডিফেক্ট হলে হবে না। যদি কোনো কারণে তাকে ব্রেন ডিফেক্ট হয়, পাগল হয়, তাকে সেই পদ থেকে বহিষ্কার করা হবে। 2 নম্বর কি, তাকে কোনো লাভজনক পদে তিনি থাকবেন না। লাভজনক পদ বলতে কি বলা হয়েছে, অর্থাৎ তিনি সরকারি কোনো পদে থাকবেন না। তিনি গ্রুপ ডি স্টাফও হন, তার যদি তার বেতন হয় মাত্র 20,000 30,000 টাকা, তথাপি তিনি কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে পারবেন না, এই কারণ তিনি লাভজনক পদে রয়েছেন। তিনি যদি বড় বিজনেসম্যান হন, লাখ লাখ টাকা ইনকাম হয়, তাহলে তিনি কিন্তু রাষ্ট্রপতি হতে পারবেন, কারণ তিনি কোনো লাভজনক পদে নেই। রাষ্ট্রপতি হওয়ার শর্ত। 60 কি বলছে, রাষ্ট্রপতির শপথ, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে। কে পাঠ করায় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু আমার প্রশ্ন এটা নয়, যেটা জানি যে সুপ্রিম কোর্টের এসসির যিনি প্রধান বিচারক আছেন, তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে, তিনি শপথ বাক্য পাঠ করান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোনো কারণে যদি দেখা যায় যে তিনি নেই বা তার পদটি ভ্যাকান্ট আছে, শূন্য আছে, তাহলে এই কাজটি কে করবে? এই কাজটি করবে সুপ্রিম কোর্টের বয়স্ক যিনি বিচারক আছেন, বয়োজ্যেষ্ঠ যিনি বিচারক আছেন, তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। ঠিক আছে, ধারা 60 পর্যন্ত আজকে আমরা আলোচনা করেছি। পরের ক্লাসে 60 থেকে আমরা নেক্সট আলোচনা করব। অল্প অল্প এগোচ্ছি আমরা। তোমরা দেখো এটা তোমাদের বুঝতে পারছো কিনা বা কেমন বুঝতে পারছো, তোমরা কমেন্ট বক্স জানাবে। এছাড়া যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই আমাদের প্রাপ্য, এবং তোমার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।